যে সাম্প্রতিককালে সারা দেশের সাথে এই ত্রিপুরাজ্যের মানুষও জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে সন্ত্রাসবাদীর দ্বারা, সারা দেশের সাথে ত্রিপুরাজ্য এবং তার সমস্ত অংশের মানুষ আমরা ব্যথিত। তো এতে এদেশের সমস্ত নাগরিকের তরফ থেকে এই ঘটনায় শুধু ব্যথিত হওয়া না, নানাভাবে যে কিভাবে এরকম একটা আঘাত আমাদের দেশের নিরীহ নাগরিকদের উপর হয়ে গেল এবং যে শক্তির দ্বারা সন্ত্রাসবাদ, যারা আমাদের দেশের অখণ্ডতা চায় না, আমাদের দেশের 140 কোটি মানুষের প্রগতি চায় না, আমাদের দেশকে ভাগ করতে চায়, এই শক্তি তাদের বিরুদ্ধে এই শোকের মধ্যেও যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একে মোকাবেলা করতে পারি, আমাদের দল মত এবং আরও নানাভাবে গণতান্ত্রিক দেশে এতে বৈচিত্র্য থাকবে, পরস্পর আদর্শগত কর্মসূচিগত নীতিগত বিরোধিতা থাকবে, কিন্তু এযাবৎ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময়েতে জাতির এরকম একটা সময়েতে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা এবং ঐক্যবদ্ধ আমরা ছিলাম এবং আগামী দিনেও আমরা থাকবো এটা আশা করি। কিন্তু তার মধ্যেই যে আমাদের রাজ্যের কিছু কিছু এলাকাতে, দেশেরও কিছু কিছু প্রান্তে এমন কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অমার্জনীয়, অযাচিত এবং অবাঞ্ছিত। এখানে গত 25 তারিখে সেদিন সারা রাজ্যে আমাদের আরেকটা কর্মসূচি ছিল। সে কর্মসূচি হলো পার্টির ডাকে যে ত্রিপুরাজ্যে এবার যে সংক্রান্তিকাল, সংক্রান্তি মানে একটা শুখা মরশুম, কৃষকদের ক্ষেতে সেরকম কোনো ফসল থাকে না এই সময়তে এবং অন্যান্য কাজকর্ম থাকে না, তো গরিব মানুষের হাতে টাকা পয়সা থাকে না। কিন্তু ওই সময়েতেই হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল তাদের অনেক ধর্মীয় সামাজিক এরকম পার্বণ থাকে, তিথি থাকে, এতে সংসারের এবং সমাজের অনেক খরচাপাতি করতে হয়, কিন্তু রোজগার তখন কম। অতীতে যখন ত্রিপুরাতে বামপন্থী কোন সরকার ছিল ওই সময়তে পর্যাপ্ত পরিমাণে ব্লক এবং বিভিন্ন আরও ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, হর্টিকালচার, এডিসি, ফরেস্ট, ফিশারি কাজ থাকত এবং নগদে তাদের এই মজুরি দেওয়া হতো। কাজে প্রাকৃতিকভাবে শুখা এবং মাঠে ফসল না থাকলেও কি গ্রামের কি শহরের মানুষের যে অর্থনৈতিক যে ওই সময়তে একটা টানাপোড়েন, এটা উপলব্ধি হতো না। শুধু এটা কৃষক, খেতমজুর, দিনমজুর এবং শহরে গরিব মানুষ না, এতে অসংখ্য রাজ্যের মধ্যে ছোট দোকানি, ব্যবসায়ী, টাকা যখন জনগণ হাতে যায়, দোকান মানুষ খরচ করে, এইভাবেই একটা সন্তুলন অর্থনৈতিক সামাজিক হিন্দু মুসলমান উৎসবে মেতে থাকতেন। কিন্তু এবার আপনারা দেখেছেন
যে নতুন অর্থবর্ষ চলে এসছে এপ্রিলে, বিগত অর্থ বছরের 5-6 মাস ধরে রেগার কাজ হয়েছে, তাও যত সামান্য তার মজুরি দেওয়া হয়নি, কোনো জ্বালাতে নেই। এখনো হয়তো কোনো কোনো জায়গাতে শুরু হয়েছে। আমাদের দাবি ছিল যে 200 দিন কাজ দিতে হবে, আর 340 টাকা মজুরি, যা 18 বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসক দলের যে বড় গোষ্ঠী মানে বিজেপি তারা প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে 7 বছর পেরিয়ে গেলেও এ নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করছেন না। তার সাথে যাতে ন্যায্য মূল্যের দোকান থেকে পর্যাপ্ত পরিমাণে সেখানে ফুড সিকিউরিটি অ্যাক্ট আমাদের দেশের সরকার 2013 সালে মোদী সরকার আসার আগে যে আইন তৈরি করেছে, সে মোতাবেক গরিব মানুষকে, শুধু যারা অন্ত্যোদয় বিপিএল না, এমনকি অন্যান্য যারা এপিএলের মধ্যেও যারা একটু কম আয়ের, তাদের ব্যবস্থা করা হয়। এগুলো যেন অব্যাহত থাকে, কেননা মাঝে মধ্যেই এগুলো মানে সমস্ত সাপ্লাই ব্যাহত হচ্ছে। আপনারা দেখেছেন ধলাই জেলাতে প্রায় সবকটা রেশন শপ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারা বিগত বহু মাস ধরে নাকি তাদের কোনো এই কমিশন তারা পায় না। তো এইভাবে এই সরকার আসার পর বিগত 5-6 মাস ধরে একটা অভূতপূর্ব অভাব ত্রিপুরাতে গ্রাম পাহাড় রক্ষা করা গেছে। এটা নিয়ে সারা ত্রিপুরাতে আমরা সেদিন ব্লকগুলোর সামনে গণধর্ণা সংগঠিত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কিন্তু এই সময়তে এই ধর্মনগর হোক আমাদের যে পার্টি অফিস, আপনারা যে আসার সময়তে দেখেছেন বা আগেও দেখেছেন, অতর্কিতে শাসক দলের কিছু লোক মোটরসাইকেলে এসে কোনো কথা নেই, বলা নেই, কওয়া নেই, আমাদের পার্টি নেতৃত্বের উপরে দৈহিক আক্রমণ, আসবাবপত্র ভাঙা, একটা অরাজকতা তৈরি করে দিল। এবং গত 7 বছরে এটা 10বার দিন দুপুরে স্লোগান দিয়ে এসে, স্লোগান কি, অজুহাত কি, যে পহেলগাঁওয়ে সেখানে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের 140 কোটি মানুষের বিরুদ্ধে বা আমাদের এই সার্বভৌমত্ব ভাঙার বিরুদ্ধে যারা সে কাণ্ড ঘটালো, তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যেখানে জোটবদ্ধভাবে মোকাবেলা করার কথা। আর এখানে এসে শাসক দল বলছে সিপিআইএম তার জন্য দায়ী। একটা অজুহাত খাড়া করলো জনৈক সজল চক্রবর্তী। হ্যাঁ, তিনি রাজনৈতিকভাবে বামপন্থী সমর্থক হতে পারেন, কিন্তু আমাদের পার্টির কোনো পদে তিনি নেই। তিনি সোশ্যাল মিডিয়াতে কি একটা পোস্ট করেছেন, কাজে সেই পোস্ট হওয়ার কারণে সিপিআইএম দায়ী। কাজে সিপিআইএমের কর্মীদের উপর আক্রমণ চালাতে হবে, পার্টি বেশে আক্রমণ হানতে হবে। এটা কোন ধরনের বিচার, কোন ধরনের গণতন্ত্র? এবং এই ঘটনা পরপর 10টি ঘটনা কোথায় হচ্ছে? ধর্মনগর, উত্তর জেলার সদর। আর কি সৌভাগ্য কি দুর্ভাগ্য, এই জেলা সদরের যে বিধানসভা কেন্দ্রটি ত্রিপুরার যে একজন বর্ষিয়ান রাজনীতিক, কোন দলের রাজনীতিক হিসেবে দেখা যায়, বর্ষিয়ান রাজনীতিক, এবং তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার বর্তমান মাননীয় অধ্যক্ষ। আজকে 28 তারিখ, 25 তারিখ, 26, 27, 28, 72 ঘন্টা হয়ে গেল, আরো বেশি, 4 দিন হয়ে গেল। অতীতেও এরকম কোনো ঘটনায় তার তরফ থেকে নিন্দা ব্যাখ্যা নেই। এই ঘটনায়ও তার তরফ থেকে একটাও যে
দুষ্কৃতী যারা যারা ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা বা এই জাতীয় ঘটনা যাতে না ঘটে তার জন্য সাবধানবাণী দেওয়া দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা বলবো এই ঘটনায় কি তিনি দায় এড়াতে পারেন? বরঞ্চ আমি বলবো কেন এই যুবকগুলো, আমি আজকে এখানে এসে মিটিং করেছি, আমাদের জেলা মিটিং গেছে, এখানে আমাদের পার্টির সম্পাদক মহকুমার কমরেড রতন রায়, অভিজিৎ দে সকলেই পরিচিত, এবং অভিজিৎ সেদিন ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী। তিনি না থাকলে আরো বড় ঘটনা ঘটে গেল বুঝতে। যারা এসছে সবাই খারাপ ছিল, খারাপ উদ্দেশ্যে এসেছিল, এ কথা বলবো না। কিছু এসে এই ঘটনা যাতে না হয় বাধা দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন এসে আমাদের কি নাম জানি, নিরঞ্জন দেবনাথ, তাকে মারল, হরকুমার দেবনাথের মাথা ফাটিয়ে দিল। নিরঞ্জন দেবনাথ আজকে এসেছিলেন মিটিংয়ে, হাঁটতে পারছিলেন না, এবং কমরেড রতন রায়কেও মেরেছে, 6 জন আহত হয়েছে। এই যে তাদের, এরা মায়ের পেট থেকেই এরকম সমাজ বিরোধী সন্ত্রাসী অপকর্মের সাথে যুক্ত হয়ে এসছেন, মোটেই বলবো না। আমি এই ক্ষেত্রে বলবো, এখানে কদিন আগে একটা কর্মসূচিতে মাননীয় অধ্যক্ষ প্রকাশ্যে বলছেন এখনো কি করে লাল ঝান্ডা থাকে। তাহলে এই যে নিরীহ যুবক, এদেরকে কে এইভাবে তাদের চরিত্র, তাদের ব্যবহার, এদের অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে? রাজ্যের বর্তমান শাসক দল, তার নেতৃত্ব। কেন? এই সরকার 2018-তে আসার আগে লিখিতভাবে ভিশন ডকুমেন্ট জারি করে এই ত্রিপুরাজ্যকে উন্নয়নের একেবারে হিমালয় শীর্ষে নিয়ে যাওয়ার জন্য 299টা প্রতিশ্রুতি দিয়েছে। 7 লক্ষ চাকুরি হবে, কৃষকদের আয় দ্বিগুণ হবে, কর্মচারীদের আয় 2.5 গুণ হবে, জেলায় জেলায় শিল্প হবে। 7 বছর গেল, তাদের সেই প্রতিশ্রুতিগুলো তার ধারে কাছে 299টার মধ্যে একটা প্রতিশ্রুতি তার রূপায়ণের কোনো চিহ্ন আছে, হদিশ আছে? এগুলো তারা উচ্চারণ করছেন না। হ্যাঁ, কি দেখাচ্ছেন? এখন ত্রিপুরার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে, ত্রিপুরার যে বিকল্প জাতীয় সড়ক কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এতে তাদের কৃতিত্ব কোথায়? এই বিজেপি, ত্রিপুরা মথা, IPFT, এই ট্রিপল ইঞ্জিন সরকারের তাদের কৃতিত্ব কোথায়? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়ে একদিকে সরকারের তদবির, আরেকদিকে ত্রিপুরার যে জনগণ লাল ঝান্ডার নেতৃত্বে তৎকালীন সরকারগুলো, কেন্দ্রীয় সরকারে কখনো কংগ্রেস ছিল, শেষের দিকে বিজেপি এসছে, তখনই যদি এগুলো লড়াইয়ের মাধ্যমে যদি মঞ্জুর না হতো, জাতীয় সড়ক কখনো হতো না। আমাদের দেশের সরকার যদি এইভাবেই সব রাজ্যে করে ফেলত, পাশের রাজ্যে মিজোরামও তো ত্রিপুরা রাজ্যের চেয়ে আরো বড় রাজ্য, কত কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে, কত কিলোমিটার রেলপথ সম্প্রসারিত হয়েছে, মণিপুরে কি হয়েছে, অরুণাচলে কি হয়েছে, নাগাল্যান্ডে কি হয়েছে, সেখানে তো হয়নি, সেখানে তো তাদেরই সরকার ছিল, আছে এখনো। ওগুলো দেখিয়ে এটা তাদের কৃতিত্ব দাবি করছে। কিন্তু ত্রিপুরাজ্যের মানুষ, যে সমস্ত সরলমতি এবং সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের উপর বিশ্বাস করে আজকে সে বিশ্বাস হারাচ্ছে। এবং শুধু প্রতিশ্রুতি পালিত না হওয়ার কারণে না, গত 7 বছরে
এই রাজ্যের বিকাশ হয়নি, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক ধর্মনগরে, পানিসাগরে, কৈলাসহরে, কমলপুরে, প্রত্যেক পঞ্চায়েতে মুষ্টিমেয় কিছু লোক, এরা আঙ্গুল ফুলে কলা গাছ না আজকে হিমালয়, লাখ লাখ টাকার গাড়ির মালিক, বাড়ির মালিক, এবং তাদের সাথে আজকে তাদেরকে বিশ্বাস করে সরল প্রাণ মানুষ যারা এই বিজেপির পেছনে হেঁটেছেন, আজকে তাদের মোহ দ্রুত ভাঙছে। কাজে এগুলো থেকে তাদের দৃষ্টি অন্যদিকে দাবিত করতে হবে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এ রাজ্যের মানুষ যে মুখ খুলছে, প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, জলের জন্য, মজুরির জন্য, চাকরির জন্য, আমাদের ডিওয়াইএফআই, টিওয়াইএফ তারা আজকেও বৃষ্টি ভিজে কৈলাসহরে জমায়েত করেছে। হিসাব করে দেখিয়েছেন, আমাদের এমএলএরা তথ্য বের করেছেন বিধানসভা থেকে, 51,000-এর বেশি পদ শূন্য পড়ে আছে। এই না শূন্য পদ নেই, আর এরা বলছে টাকার কোনো অভাব নেই। কাজে তার জবাব মাননীয় বিশ্ববন্ধু সেনরা দিতে পারছেন না। তার জবাব ডক্টর মানিক সাহা, বিপ্লব কুমার দেবরা দিতে পারছেন না। তার জবাব শুধু আমরা বিরোধীরা চাইছি না, ত্রিপুরাজ্যের জনগণ শাসক দলের কাছ থেকে সেই জবাব চাইছেন, তাদেরকে জবাবদিহি করতে চাইছেন। কাজেই কাশ্মীরের ইস্যুতে যেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, সংযত থাকা দরকার, সেই জায়গাতে অজুহাত খাড়া করে পার্টি অফিস আগুন লাগাও, ভাঙচুর করো, আর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সমস্ত দায় চাপিয়ে দাও। কাশ্মীরে যে 28 জন লোক খুন হল, 27 জন নিরীহ পর্যটক, হ্যাঁ খুবই দুঃখজনক, মর্মান্তিক। কিন্তু 27 জনের সাথে যে আরেকজন 28 নম্বর ব্যক্তি, কি নাম জানি, আদিল শেখ, তিনি যদি নির্লিপ্ত থাকতেন, তিনি যদি বসেও থাকতেন পালিয়ে না গিয়ে, তার উপর তো আঘাত আসতো না। তিনিও তাদের সাথে পারবেন না জেনেও এই নিরীহ লোকদের রক্ষা করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তাকে খুন করেছে। সেই ঘটনার পর সেনাবাহিনীর যে অভিযান হয়েছে, কোনো ধর্মীয় অংশের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই না, সেনাবাহিনীর সদস্য হিসাবে সন্ন্যাসনে দাঁড়িয়ে লড়াই করে তিনি প্রাণ দিয়েছেন, জন্টু আলী শেখ। তাহলে এই ঘটনায় কেন নিরীহ একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা? এটাও চরম দুর্বলতা শাসক দলের। কাজেই আপনাদের মাধ্যমে এই কথাগুলি এখানে বলার জন্য এসেছি যে শাসক দলকে খুব বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, এবং বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, যার বিধানসভা কেন্দ্র এটি, তিনি বহু বছর বহুবার এখান থেকে জিতে আসছেন, আপনি সংযত করুন, এই যুবকদেরকে আর এরকম পাপের দিকে ঠেলে দেবেন না, এবং আপনি নিজেও সংযত হন। এই রাজ্যের মানুষ, শুধু সিপিএম না, আমি একা সিপিএম কথা বলছি না, যারা এই রাজ্যকে ভালোবাসেন, এই রাজ্যের মানুষের হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি সব অংশের মধ্যে ঐক্য চান, আপনাদের এই ধরনের যে রাজনৈতিক যে অপশাসন এবং এইভাবে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য একটা স্পর্শকাতর ইস্যুকে নিয়ে যে ঘটনাগুলি করছেন, এগুলা কিন্তু আপনারা এইভাবে কাজ চলতে থাকলে পরে রেহাই পাবেন না। আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ, বিনীতভাবে বলতে চাইছি, এটা হুঁশিয়ারিও না, এটা দেখিয়ে দেব, এটা হুমকিও নয়, এটা অনুরোধ। না হলে কিন্তু
ইতিহাস অন্যরকম হয়। আরেকটা কথা বলব, প্রশাসন। আমরা কি দেখছি, এই পুলওয়ামা ঘটনার পরও এবং পহেলগামের ঘটনার পর সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যায় শাসক দলের পতাকা, শাসক দলের নেতার ছবি, তাদের স্লোগান, তাদের প্রোফাইল পিকচারের সামাজিক মাধ্যমে দেখলে বোঝা যায় তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন পরিমণ্ডলের সাথে আছে। এরা সরাসরি কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে অবিরত বিষ ছড়িয়ে যাচ্ছে। তো এই জায়গায় তো পুলিশ কোথাও তাদেরকে দিয়ে তুলে নিয়ে আসছেন না, তাদের বিরুদ্ধে সেরকম ধারা লাগাচ্ছেন না। কিন্তু সজল চক্রবর্তী ওখানে আমার সাথে একজন রিটায়ার্ড টিচার কি বলেছেন, এবং বলার পেছনে তো কারণ আছে, যদিও আমি বলবো এই সময়তে এইসব কথা না বললেই ভালো, বলা উচিত নয়, কিন্তু সচেতন নাগরিকরা চুপ থাকতে পারেন না। কি বলেছেন? কারণ এর আগেও পুলওয়ামাতে ঠিক এরকম বাতাবরণ তৈরি করা হয়েছিল, 5টা বছর চলে গেল, তা তদন্ত রিপোর্ট বের হয় না। এবং পরিষ্কার কে অভিযোগ করছে? তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপাল কি সত্যপাল মালিক, তিনি পরিষ্কারভাবে আঙুল তুলছেন যে এই ঘটনা এড়ানো যেত। গোয়েন্দা রিপোর্ট ছিল স্থলপথে না পাঠানোর জন্য, যদি তার জন্য যদি চার্টার্ড বিমান ব্যবহার করা হলে পরে স্থলপথে পাঠানোর যাতে খরচ অর্ধেকের মধ্যে হয়ে যেত, আর এই ঘটনা ঘটত না। তাকে বলা হয়েছে তুমি চুপ থাকো। তো রাষ্ট্রের কাছে নাগরিকরা প্রশ্ন তুলবে না? আবারও বলছি, নাগরিকের প্রশ্ন তোলার অধিকার থাকলেও এই মুহূর্তে তোলা উচিত না, আমি বারবার বলছি। কিন্তু তুলেছেন বলে তাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাকে হেনস্থা করা হবে। পুলিশ যদি এতই যদি কড়া মনোভাব দেখায়, তাহলে ছুরি দেখিয়ে ফেসবুক লাইভ করে শাসক দলের সমর্থকরা যখন করে, তাকে কেন ধরা হচ্ছে না? তাদের একজন শিক্ষক সাবরুমে পরিষ্কার বলছে একটা সম্প্রদায়কে সব দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আর কয়েকটা রাজনৈতিক দল তাদের দেখলে আক্রমণ করতে হবে। আর প্রকাশ্যে ধর্মনগরেও সেই 25 তারিখ বিকালবেলা এখানে মিছিল হয়েছে। কি মিছিল? সেকুলার হিন্দু নিপাত যাক, সেকুলার হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার। আরে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে উঁচু দরের নেতা, স্টলওয়ার্ড, ভারতীয় জনতা পার্টির বাইরেও অনেকে তাকে শ্রদ্ধা করেন, আমি ব্যক্তিগতভাবে করি। তিনি প্রয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি তো পার্লামেন্টে বলেছেন हिंदुस्तान में सेकुलर बात रहेगा और ये धर्मनिरपेक्षता रहने से हिंदुस्तान का ताकत बरकरार रहेगा। एवं बर्तमान प्रधानमंत्री तार साथे आमादेर आदर्शगत विरोधिता थाकलेও কিন্তু সেদিনও তিনি আরব থেকে ফিরে এসে তাতে প্রথম বয়ানে বলেছেন, না, সেকুলারিজম থাকবে, এটা আমাদের তাকাত। সেকুলারিজম আমাদের সংবিধানের অংশ। সেকুলারিজম সব এবং যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে কথা বলা মানে তো রাষ্ট্রদ্রোহিতা। আর থানার সামনে
প্রকাশ্য দিবালোকে তাদের এই দেবতুল্য কার্যকর্তারা সেকুলারবাদ নিপাত যাক, সেকুলারবাদ ধ্বংস হোক, সেকুলারদের দেখিয়ে দেব, সেকুলারদের চামড়া তুলে নেব আমরা। কোথায় পুলিশ? কাজে এই ক্ষেত্রেতেও উত্তর ত্রিপুরা জেলার বর্তমান যিনি এসপি মিস্টার অবিনাশ রায়, তার সাথে আমার যে পরিচয় হয়েছে গন্ডাছড়াতে যখন এরকম একটা আক্রমণ হয়েছে, তখন তিনি সামনে দাঁড়িয়ে এটাকে থামানোর চেষ্টা করেছেন, যদিও সবটা থামাতে পারেননি। এখানে যখন কদমতলাতে এরকমই একটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো, সেই সময়তে তৎকালীন এসপি, যার দুর্বলতার কারণে এই ঘটনা হয়েছে মানিক দাসের কারণে, তাকে সরিয়ে মানবপদ চক্রবর্তী এই অবিনাশ রায়কে এনেছে। আমি ক্যামেরার সামনে বলছি, আই হ্যাভ দিস ফেথ আপন মি, আই ট্রাস্ট ইউ। ধর্মনগর থানার কিছু অফিসার, সব পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ত্রিপুরাজ্যের পুলিশের অতীত, দিস ইজ নট কারেক্ট। এসপি মহোদয় নিশ্চয়ই খেয়াল রাখবেন এবং এইভাবে এরকম একটা মুহূর্তে যখন আমাদের প্রত্যেকেরই সংযত থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার একটা জাতি হিসাবে, তখন কিছু পুলিশ অফিসারের এরকম একচক্ষু ব্যবহার এটা যেন না হয়। এরও কিন্তু তাহলে ভবিষ্যৎ খারাপ হবে, ভবিষ্যৎ ঠিক হবে না, এরও জবাবদিহি তাদের করতে হবে। কাজেই এইটুকু কথা বলে এবং আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগরের সমস্ত অংশ নাগরিকদের কাছে আমাদের পার্টির তরফ থেকে, ব্যক্তিগত আমার তরফ থেকে শান্তি বজায় রাখা, এই সময়তে অন্তত ফেসবুকে কমেন্ট করার আপনার অধিকার থাকলেও এসব নিয়ে ঘাটাঘাটি না করে, পরিস্থিতিতে ঘোলাটে না হয়, কেউ যাতে সুযোগ না নিতে পারে, এই জন্য প্রত্যেকে যেন সংযত থাকে এবং পুলিশ যেন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে। শুধু এসপি নন, ডিএম সাহেবও। এবং আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনি সাংবিধানিকভাবে আমাদের রাজ্যের বিধানসভা তথা এই আইন তৈরির যে সর্বোচ্চ মন্দির, তার অভিভাবক, এবং এখানেও তিনিও যা হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রেতে সেরকম ভূমিকা তিনি পালন করেন, এই অনুরোধ আপনাদের মাধ্যমে রাখবেন।